আসসালামু আলাইকুম। আমরা যে গত ক্লাসে যে ১, ২ আর ৩ নাম্বার পরিচ্ছেদ পর্যন্ত পড়েছিলাম, আমাদের যেহেতু টার্গেট হচ্ছে বাংলা ব্যাকরণের মোটামুটি সবগুলো চ্যাপ্টারগুলোই পড়ে যাওয়া থ্রুলি 9-10 এর বই থেকে। সো সেক্ষেত্রে আমরা আজকে পরিচ্ছেদ ৪ নাম্বার দিয়ে শুরু করছি। প্রথমে বাকযন্ত্রের কথা বলবো। বাকযন্ত্র বলতে আমরা কি বুঝি, যে বাকযন্ত্র বলতে মানবদেহের যে ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনের কাজে ব্যবহৃত যে যন্ত্র, সেটাকে আমরা বাকযন্ত্র বলতে। এখানে একটা জিনিস খুবই সাধারণ একটা জিনিস, তবে মেইন যে উৎপত্তি একটা উচ্চারণের, সেই উচ্চারণের উৎপত্তিটা হয় ফুসফুস থেকে। এখন যদি অপশন আসে ঠোঁট থেকে, মুখ থেকে, ষড়যন্ত্র থেকে, ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ফুসফুস থেকে। তাহলে আমরা যদি বলি যে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস, এই জিনিসটা জানি, কিন্তু অনেক সময় পরীক্ষার হলে নার্ভাসনেসের জন্য যখন অপশনগুলো দেখে অনেক সময় ষড়যন্ত্র দিয়ে দিতে পারেন। না, এটা না। এটা যদি বলি ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি, তাহলে হবে ফুসফুস। তারপর আমরা একটু জিনিস লক্ষ্য করি, কোথায় কোনটা থাকে সেগুলো আসলে বিষয়গুলো এখানে এত ইম্পর্টেন্ট মনে করি না, তবে আপনারা চাইলে বইটি থেকে দেখতে পারেন। আমি যে ইম্পর্টেন্ট অংশগুলো সেগুলো ধরে যাব, যেগুলো সাধারণত জবের পরীক্ষা এগুলোতে আসে। যেমন মূর্ধা। মূর্ধা কি জানেন? মূর্ধা যে শক্ত তালু এবং উপরের যে দাঁতের পাটি, সেটার যে উত্তল যে অংশটা, সেটা মূর্ধা। এই জিনিসটা আসবে যখন আমরা ধ্বনির উচ্চারণ নিয়ে পড়ব। তারপর আমরা এখানে চলে আসি পরিচ্ছেদ ৫। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটা থেকে বেশিরভাগ প্রশ্নই আসে। আমরা জানি যে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, এবং বাংলা ভাষায় কয়টা মৌলিক ধ্বনি আছে? বাংলা ভাষায় ৩৭টা মৌলিক ধ্বনি আছে। আর এই ধ্বনিগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি ৭টা। মৌলিক স্বরধ্বনি ৭টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি ৩০টা। এখানে আমি জিনিসটা হাইলাইট করে দিলে বুঝতে পারবেন। সেটা বাংলা ভাষায় কয়টা মৌলিক স্বরধ্বনি, মৌলিক ধ্বনি ৩৭টা। তার মধ্যে ৭টা মৌলিক স্বরধ্বনি, আর বাকি 30টা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি মনে রাখার আগে বেশি মনে রাখা উচিত যে 7টা স্বরধ্বনি আছে, সেটা রস্বই, এ, আ, অ, ও, উ। এইগুলোর উচ্চারণ স্থানগুলো একটু পরে পড়বো, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তারপর আমরা চলে যাই। একটা জিনিস মনে রাখবো, স্বরধ্বনি কেন বলা হয়? স্বরধ্বনি বলা হয় এই কারণেই যে যেসব ধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না। আর যদি বলি যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু যখন বের হয়ে আসে, তখন বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় যে বাধা পায়, এই বাধার প্রেক্ষিতে যে ধ্বনিটা, সেটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে বাধা পায় না স্বরধ্বনি, মুখের গহ্বরে কোথাও বাধা পায় না, এটা ডিরেক্ট বের হয়ে আসে, ঠিক আছে? এটা স্বরধ্বনি। আর যেটা বাধা পাচ্ছে সেটা ব্যঞ্জন ধ্বনি। আমরা জানি যে ধ্বনির যে প্রতীককে আমরা বর্ণ বলি। দেখেন, কনসেপ্টগুলো খুবই ছোটখাটো কনসেপ্ট, তবে এগুলো যখন পরীক্ষায় আসে তখন মাথা নষ্ট হয়ে যায় বিভিন্নভাবে। যেমন এখানে যদি বলে যে হ্যাঁ, এই বাংলা বর্ণমালার মূল বর্ণ 50টা, অনেক সময় এই মৌলিক ধ্বনি যে 37টা, এটার সাথে এটার প্যাচ লেগে যেতে পারে। সো এখানে মাথায় রাখতে হবে ধ্বনি কোথায় বলা হচ্ছে, বর্ণ কোথায় বলা হচ্ছে, এই জিনিসগুলো। তারপরে এখানে বলছে স্বরবর্ণ। স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ আছে 39টা। ব্যঞ্জন বর্ণ আছে 39টা। কার কি? টোটাল 10টা কার আছে, মানে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেটাই কার। এরকম কার আছে কয়টা? 10টা। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। এই অনুবর্ণগুলো কিরকম? অনুবর্ণ এই যে ফলা, তারপর রেফ, আর বর্ণ সংক্ষেপ। এই 3টা জিনিসকে অনুবর্ণ বলে। তাহলে আমরা যদি বলি যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেটা কার। 10টা কার আছে, যেমন আকার, ইকার, উকার, এরকম। কিন্তু
যদি বলি অনুবর্ণ, অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ বলতে ফলাও হয়, রেফও হয়, বর্ণ সংক্ষেপ হয়। যেমন হচ্ছে নফলা, বফলা, জফলা, রফলা, লফলা, এরকম। রেফ তো হচ্ছে একটা অনুবর্ণ, এরকম। ঠিক আছে, বর্ণ সংক্ষেপ বলতে বোঝানো হয়েছে যে দেখেন এরকম ছোট ছোট করে যখন আমরা যুক্ত বর্ণ করি তখন যেরকম করি, যেমন এখানে একটা জিনিস আছে, যেমন খণ্ডত্ব। খণ্ডত্ব হচ্ছে ত এর একটা বর্ণ সংক্ষেপ। এটাও কিন্তু একটা এই যেটা কিনা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে, যদিও এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ বা হচ্ছে অনুবর্ণের মধ্যে পড়ে। এই গেল যুক্ত বর্ণ থেকে প্রশ্নগুলো আসে, যেমন ধরেন এই যুক্ত বর্ণ, এই ধরেন এই যে কয়ত, ঠিক আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি এটা। সেটা হচ্ছে কয়ত, যেটা আছে ক আর ত, ক এর নিচে কিন্তু একটা এই যে আছে, কি বলে এটাকে, বসন্ত আছে। তা এখানে ক যোগ হচ্ছে ত, এই কয় ত, তারপরে যে কয় ম, তারপর হচ্ছে কয় র। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা আসছিল যে ক এর সাথে র যোগ করে ক্র, যেমন ক্রয়, ক্রয় কি এভাবে ব্যবহার করা হয়েছে, এটা যেমন শক্ত, ঠিক আছে, এরকম। তারপর যে ক আর স, ক্ষীয়, ক্ষীয়তে কি থাকে, ক আর স থাকে। তারপর হচ্ছে ক স আর ম যোগ হয়ে হচ্ছে এই বর্ণটা হয়। তারপর যে বাক্স যখন লিখি তখন আমরা এইটা ব্যবহার করি, যেমন ক আর স আছে এটার মধ্যে, এটা হচ্ছে গ আর ও আছে, তারপর হচ্ছে গ আর দ আছে, তারপর হচ্ছে এই যে এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ও আছে, তারপর হচ্ছে ক আছে, এখানে আগে উ আছে, তারপর হচ্ছে গ আছে, এখানে জ আছে, তারপর হচ্ছে ইয় আছে, এভাবে। এই জিনিসগুলো ভালো মতো লক্ষ্য করতে হবে। একটু আপনারা কয়েক সেকেন্ড 10 সেকেন্ড দিলাম, একটু দেখে নেন এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই যে বর্ণগুলো, যুক্ত বর্ণ, তার মধ্যে হচ্ছে এই যে হ এর সাথে ম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখতে পারেন হচ্ছে এই যে স আর মধ্য ন হয়ে হয় হচ্ছে এটা। তারপরে যে একটু আগে বললাম যেটা হচ্ছে ক আর র হয়েছে এটা। তারপর হচ্ছে ক আর স, ক স ম, এভাবে হবে। তো এগুলোই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো। তো আর সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবাই জানি যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা, এই 10টা হচ্ছে বলা হয় সংখ্যা বর্ণ। এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়টা। তাহলে দেখেন খুব দ্রুত আমরা কি করলাম, পরিচ্ছেদ 5 কিন্তু শেষ করলাম। এখানে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লাম এটা আমরা একবার একটু রিক্যাপ করে দিই যাতে নেক্সট টাইম পড়তে না হয়। এক হচ্ছে বাংলা ভাষার 37টা মৌলিক ধ্বনি আছে, তার মধ্যে 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর 30টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তারপর আমরা পড়লাম হচ্ছে যে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, এবং এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টা, 50টা, তার মধ্যে 11টা হচ্ছে স্বরবর্ণ আর 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই 39টা ব্যঞ্জন বর্ণের ক্রমটা অনেক সময় মনে রাখা দরকার, কারণ মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আবার যে বর্ণের ক্রমটা কিন্তু জানা প্রয়োজন। অনেক সময় এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়, যেমন ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ন, ত থ দ ধ ন, প ফ ব ভ ম, জ র ল, তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, ডসিনারা ধসিনারা উন্দস্ত ঘনত্ব দন্তত্ব বিসর্গ চন্দ্রবিন্দু। এখানে যেমন এই যে 5টা বর্গ আছে না, 5টায় 5টা করে যে 5টা এখানে 5টা কলাম আছে, এবং এই 5টা করে বর্ণ আছে, 5টা রোর মধ্যে আছে। এই প্রথম রোটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এটা আমরা যখন ধ্বনি চ্যাপ্টার পড়বো তখন এই জিনিসটা নিয়ে জানতে পারবো। যাই হোক, আমরা পরে চলে যাই। আরেকটা জিনিস জানলাম যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুসর্গ। অনুসর্গের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং হচ্ছে বর্ণ সংক্ষেপ। তারপর আমরা জানলাম যে খণ্ডত্ব বর্ণটি ত হচ্ছে একটা বর্ণ সংক্ষেপ, বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে হচ্ছে এটা স্বীকৃত। তার মধ্যে এখানে যুক্ত বর্ণগুলোর মধ্যে একটু ভালো মতো লক্ষ্য করি, ক আর ত হচ্ছে এটা, ক ম এটা, ক র এটা, তারপর হচ্ছে ক স হচ্ছে ক্ষীয় হয়, ক স ম হচ্ছে ক্ষীয়র সাথে যেভাবে ম হয়েছে,
তারপরে যে ক আর স হচ্ছে এই যে বাক্স যখন লিখি না এই ধরনের ইয়ে ব্যবহার করি। তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। এই দেখুন এটা হচ্ছে বর মতো মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে ঞ আর হচ্ছে চ। তারপর এটা হচ্ছে ঞ আর ছ। তারপরে যে এই যে গঞ্জ লিখি না এটা হচ্ছে এই যে ঞ আর হচ্ছে জ। যেমন টাট্টু ঘোড়া এরকম হচ্ছে যে টাট্টু, ট আর ট। তারপর হচ্ছে এটা হচ্ছে ত আর ত। তারপর এটা হচ্ছে ত আর থ। ত আর থ, আগে ত হয়েছে তারপর থ হয়েছে। এটা হচ্ছে যেমন ধরেন পাত্র লিখলেন, ঠিক আছে, তাহলে ত আর র, আর প্রত্যেকটা নিচে একটু দেখতে পাচ্ছেন হসন্ত দেওয়া আছে, এভাবে লিখতে হবে। ধরেন কোনোটা শুধু ধরেন এরকম দেওয়া আছে যে দন্ত ন যোগ হচ্ছে ধ, আরেকটা অপশনে দেওয়া আছে দন্ত ন প্লাস ধ। এটা যদি ধরেন দেওয়া আছে যে বন্ধ, এটা কিসের, তাহলে আপনার অ্যান্সার কোনটা হবে? এটা হবে, কারণ এখানে হসন্ত আছে। এভাবে হবে অ্যান্সারগুলো। এই দেখেন রি, ঠিক আছে, এখানে কিন্তু আগে রি না, এটা হচ্ছে হয়ের সাথে এখানে হচ্ছে রি। আবার এইখানে এইটা কিন্তু আমি দেখিনি, সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন, যদি এটা মধ্য নর মতো মনে হচ্ছে না ডান পাশে, কিন্তু এটা কিন্তু দন্ত ন, তাহলে হ আর ন হচ্ছে এখানে দন্ত ন, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ।